হ্যালো বন্ধুরা, আমার নাম ফারজিয়া খানম। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলব সেটা আমার দুলাভাইকে নিয়ে। এই গল্প আমার এবং আমার দুলাভাইয়ের সম্পর্কের সেই গভীরতার কথা বলবে যা শুরুতে আমি নিজেও বুঝতে পারিনি। আমাদের পরিবার ছিল একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার। আমরা দুই বোন, আমি ফারজিয়া সবার ছোট। আমার বড় বোন শরীফা নাসরিনের বিয়ে হয়েছিল মাস কয়েক আগে। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। আমার দুলাভাই কামরুল ইসলাম ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুধু অর্থবিত্তেই নয়, চেহারায় এবং ব্যক্তিত্বেও তিনি ছিলেন অসাধারণ। তার মতো একজন সুদর্শন, হাসিখুশি এবং ভদ্র জামাই পেয়ে আমাদের পরিবারের সবাই, বিশেষ করে আমি অনেক খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল আপু তার জীবনে একটা রাজপুত্র খুঁজে পেয়েছে। দুলাভাই আপুকে যেমন ভালোবাসতেন, তেমনি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তার ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক। আমার সাথে তার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। তিনি আমাকে প্রায়ই ছোট বোনের স্নেহে নানা রকম মজার কথা বলতেন, আর আমিও তাকে নিজের বড় ভাইজের মতোই সম্মান করতাম। তার সাথে কথা বললে আমার সব সময় মনে হতো তিনি আমাদের পরিবারেরই একজন অবিচ্ছেদ্য অংশ, বাইরের কেউ নন। তার আগমনে আমাদের সাধারণ পরিবারে যেন আনন্দের এক নতুন ঢেউ লেগেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন রাতে আমি আমার রুমে বসে ফেসবুক ব্যবহার করছিলাম। হঠাৎ করে মেসেঞ্জারে একটি অপরিচিত আইডি থেকে বার্তা আসলো, হাই, কেমন আছো? আমি সাধারণত অপরিচিত কারো সাথে কথা বলি না, তাই কিছুটা বিরক্ত হয়েই উত্তর দিলাম, কে আপনি? প্রোফাইল ছবি বা নামে তাকে চেনার কোনো উপায় ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো দুষ্টু ছেলে বিরক্ত করার চেষ্টা করছে। আমি তাকে আবার লিখলাম, পরিচয় না দিলে কিন্তু আমি আপনাকে ব্লক করে দেব। আমার বার্তার উত্তরে অপর পাশ থেকে কোনো লেখা আসলো না, শুধু একটি ছবি পাঠানো হলো। ছবিটা দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ছবিটা ছিল আমার দুলাভাই কামরুল ইসলামের। আমি দ্রুত টাইপ করলাম, দুলাভাই আপনি এভাবে ভয় পাই যে দিলেন কেন? আমার বার্তা দেখে তিনি হাসির ইমোজি পাঠালেন আর লিখলেন, আরে আমার মিষ্টি শালিকা, একটু মজাই করছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি আমাকে চিনতে পারো কিনা। তার এই দুষ্টুমিতে আমারও হাসি পেল। আমি লিখলাম, আপনি আসলেই একটা দুষ্টু দুলাভাই। সেদিন রাতভর আমাদের মধ্যে অনেক মজার গল্প হলো। সেই শুরু, এরপর থেকে প্রায় প্রতিদিনই আমাদের মেসেঞ্জারে কথা হতো। আমি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কারণ তিনি তো আমার দুলাভাই। কিন্তু কিছুদিন পর থেকে আমি লক্ষ্য করতে শুরু করলাম, দুলাভাই আমার সাথে কথা বলার সময় কিছু ব্যক্তিগত প্রশ্ন করছেন। যেমন, আমার কোনো বিশেষ বন্ধু আছে কিনা, আমি কাকে পছন্দ করি, কিংবা আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই ধরনের প্রশ্নে আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম। আমি ভাবতাম দুলাভাই হয়তো আমার ভালোর জন্যই এসব জানতে চাইছেন, কিন্তু তবুও আমার মনটা কেন যেন একটু খচখচ করত। আমি সাধারণত এসব প্রশ্ন কৌশলে এড়িয়ে যেতাম। একদিন দুলাভাই আমাকে মেসেঞ্জারে লিখলেন, ফারজিয়া, তুমি দিন দিন অনেক সুন্দরী হয়ে যাচ্ছ। তোমাকে আমার যে কি ভীষণ পছন্দ তা বলে বোঝাতে পারবো না। তার এই প্রশংসায় আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আমি হেসে উত্তর দিয়েছিলাম, দুলাভাই হিসেবে তো আপনি আমাকে পছন্দ করতেই পারেন, এটা তো খুবই স্বাভাবিক। আমি তখনও তার কথার গভীরে যাওয়ার চেষ্টা করিনি, ভেবেছিলাম এটা তার স্নেহ প্রকাশের একটা ধরন মাত্র। কিন্তু আমি জানতাম না, এই স্বাভাবিক কথাবার্তায় আমার জীবনে একটা বড় ঝড়ের পূর্বাভাস ছিল। একদিন দুপুরে দুলাভাই আমাকে ফোন করে বললেন, শালিকা, আজ বিকেলে কি তুমি বাসায় থাকবে? আমি কিছুটা অবাক হয়েই উত্তর দিলাম, হ্যাঁ দুলাভাই, থাকব। কেন বলুন তো? তিনি হাসতে হাসতে বললেন, তোমার জন্য একটা বিশেষ উপহার আছে। আমি আসছি বিকেলে। উপহারের কথা শুনে আমার মনটা খুশিতে নেচে উঠল। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কি এমন বিশেষ উপহার দুলাভাই আমার জন্য নিয়ে আসছেন। আমার কল্পনার জগৎ জুড়ে নানা রঙের জল্পনা শুরু হয়ে গেল। বিকেল 4টার দিকে কলিং বেলের শব্দে আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখলাম দুলাভাই দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি সুন্দর করে মোড়ানো বড় গিফটের প্যাকেট। তাকে দেখে আমার খুশি যেন দ্বিগুণ হয়ে গেল। আমি তাকে হাসি মুখে বললাম, আসুন দুলাভাই, ভেতরে আসুন। তিনি ভেতরে এসে সোফায় বসলেন। আমি অধীর আগ্রহে গিফটের দিকে তাকিয়েছিলাম। আমার ভেতরের শিশুসুলভ মনটা যেন আর অপেক্ষা করতে পারছিল না। আমি হয়ে জিজ্ঞেস করলাম, দুলাভাই, প্যাকেটে কি আছে? এখনই খোলা যাবে না? তিনি আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বললেন, উহু, এত তাড়া কিসের? এই উপহারটা আমি তোমাকে আজ রাত ঠিক 12টায় দেব।
তার কথা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, রাত 12টায় এমন কি উপহার দেবেন তিনি? আমার মনের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং সামান্য ভয় কাজ করতে শুরু করল। তার এই আচরণ আমার কাছে কিছুটা অদ্ভুত মনে। সন্ধ্যার পর দুলাভাই হঠাৎ করেই আমার রুমে এলেন এবং বললেন, তোমার রুমটা আজ আমি নিজের হাতে সাজাব। আমি বিস্ময়ের সাথে বললাম, আমার রুম কেন সাজাবেন? তিনি কোনো উত্তর না দিয়ে শুধু হাসলেন আর বললেন, অপেক্ষা করো, দেখবে খুব সুন্দর লাগবে। এরপর তিনি নানা রঙের বেলুন আর ফুল দিয়ে আমার ছোট রুমটাকে অসাধারণ সুন্দর করে সাজাতে লাগলেন। তার এই কাজগুলো আমার মনের ভেতর এক অজানা রহস্যের জন্ম দিচ্ছিল। আমি ভাবছিলাম, দুলাভাইয়ের আসল উদ্দেশ্যটা কি? রাত বাড়ার সাথে সাথে আমার বুকের ভেতর ধুকপুকানিও বাড়তে লাগল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। দুলাভাইজের এই অদ্ভুত আচরণে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল তিনি হয়তো আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এসব করছেন। আমি নিজেকে প্রস্তুত করছিলাম যে কোনো পরিস্থিতির জন্য। আমার মন বলছিল, দুদিকেই হতে পারে, হয়তো খুব সুন্দর কিছু অপেক্ষা করছে, অথবা খুব খারাপ কিছু। এই দোটানা আমার সময় কাটছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। রাত ঠিক 12টা বাজার সাথে সাথে দুলাভাই সেই গিফটের প্যাকেটটা আমার সামনে আনলেন এবং খুব ধীরে ধীরে খুলতে লাগলেন। আমি অবাক হয়ে দেখলাম, প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো একটি লাভ আকৃতির বিশাল বড় জন্মদিনের কেক। কেকটার উপরে সুন্দর করে লেখা, শুভ জন্মদিন ফারজিয়া। দুলাভাই আমার দিকে তাকিয়ে হাসি মুখে গাইতে লাগলেন, হ্যাপি বার্থডে টু ইউ, আমার মিষ্টি শালিকা। আমি বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দুলাভাই, আপনি কিভাবে জানলেন আজ আমার জন্মদিন? তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার ফেসবুক প্রোফাইল থেকে জেনেছি। আমার একমাত্র শালিকার জন্মদিন, আর আমি তাকে শুভেচ্ছা জানাবো না, তা কি হয়? দুলাভাইয়ের এমন ভালোবাসাপূর্ণ কাণ্ডে আমার সব ভয়, সব সন্দেহ নিমিষেই দূর হয়ে গেল। আমি কৃতজ্ঞতার সুরে বললাম, দুলাভাই, আপনি আমাকে এতটা ভালোবাসেন? তিনি হেসে উত্তর দিলেন, আমার 10টা নয়, 5টা নয়, একটাই মাত্র শালিকা। তাকে ভালো না বেশে কি কোনো উপায় আছে? সেই রাতে আমরা সবাই মিলে কেক কাটলাম। দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল, আমি হয়তো তাকে ভুল বুঝতে শুরু করেছিলাম। তার আচরণগুলো হয়তো একটু অন্যরকম, কিন্তু তার উদ্দেশ্য হয়তো খারাপ নয়। কিন্তু আমি জানতাম না, এই সুন্দর মুহূর্তটাই আমার জন্য নতুন এক পরীক্ষার সূচনা করতে চলেছে। দুলাভাইজের জন্মদিনের সারপ্রাইজের পর থেকে তার প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাস দুটোই অনেক বেড়ে গিয়েছিল। আমাদের মধ্যে মেসেঞ্জারে কথা বলাটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা সারাদিনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করতাম। আমি তাকে আমার বড় ভাই এবং সবচেয়ে কাছের বন্ধু হিসেবেই দেখতাম। তার সাথে কথা বললে আমার নিজেকে অনেক হালকা মনে হতো। আমি কখনো ভাবিনি এই নির্ভেজাল সম্পর্কটা কারো চোখে অন্যরকমভাবে ধরা দিতে পারে। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। একদিন আমার বড় বোন শরীফা কি একটা কাজে আমার ফোনটা হাতে নিয়েছিল। আমি তখন বাথরুমে ছিলাম। আমি ফোনটা লক না করেই গিয়েছিলাম, কারণ আমার মনে কোনো গোপনীয়তার ভয় ছিল না। কিন্তু আমি জানতাম না, আমার এই ছোট্ট ভুলটাই আমার এবং আমার বোনের সম্পর্কের মধ্যে একটা বিশাল দেয়াল তুলে দেবে। আমার বোন হয়তো কৌতূহলবশতেই আমার মেসেঞ্জার খুলেছিল। সেখানে সে আমার আর দুলাভাইয়ের সমস্ত চ্যাটিং হিস্ট্রি দেখে ফেলে। আমাদের দীর্ঘক্ষণের কথোপকথন, দুলাভাইয়ের প্রশংসা, আমার জন্মদিনের রাতের কথা, সবকিছুই সে পড়ে ফেলে। একজন নারী হিসেবে সে হয়তো আমাদের এই ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তার মনে সন্দেহের বীজ রোপিত হয়ে গিয়েছিল। সে হয়তো ভেবেছিল, আমি তার নিজের বোনের সংসারে আগুন লাগানোর চেষ্টা করছি। তার সরল মনে আমাদের সম্পর্কটা একটা নোংরা রূপ নিয়েছিল। আমি যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম আপুর মুখটা থমথমে হয়ে আছে। তার চোখ দুটো রাগে লাল। আমি তার সামনে আসতেই সে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমার গালে সজোরে একটা চট বসিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সে চিৎকার করে বলতে লাগল, লজ্জা করে না তোর? নিজের দুলাভাইয়ের সাথে এভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতে? তুই আমার সংসারে আগুন লাগাতে চাস, তাই না? আমি আপুর এই ভয়ঙ্কর রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপু, তুমি আমাকে ভুল বুঝছ। আল্লাহর কসম, দুলাভাইয়ের সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক নেই। আমি তাকে নিজের বড় ভাইজের মতোই শ্রদ্ধা করি। আমার কোনো কথাই তার কানে ঢুকছিল না। সে আরও রেগে গিয়ে বলল, চুপ কর, বেহাজা মেয়ে। বড় ভাইয়ের সাথে কি কেউ এভাবে রাত জেগে কথা বলে?
আমি তোর সব চ্যাট পড়েছি। আমার পৃথিবীটা যেন দুলে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম আমার সবচেয়ে কাছের মানুষ, আমার নিজের বোন আমাকে কতটা ভুল বুঝেছে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে করেই হোক আপুর এই ভুল আমাকে ভাঙাতেই হবে। কারণ আমি জানতাম এই ভুল বোঝাবুঝি যদি চলতে থাকে তাহলে শুধু আমার সম্মানই নয়, আমার আপুর সাজানো গোছানো সংসারটাও ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভুলের জন্য আমি আমার আপুর জীবন নষ্ট হতে দিতে পারি না। এদিকে আপু শুধু আমার সাথেই নয়, দুলাভাইয়ের সাথেও ভয়ঙ্কর খারাপ আচরণ করতে শুরু করল। সে দুলাভাইকে ফোন করে অনেক কটু কথা শোনাল। সে বলল, আপনার লজ্জা করে না? আমার ছোট বোন মানে তো আপনারও ছোট বোন। তার সাথে এভাবে নোংরামি করতে আপনার বিবেকে বাঁধল না? দুলাভাই হয়তো আপুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রাগের মাথায় আপু কোনো কিছুই শুনতে রাজি ছিল না। আমাদের হাসিখুশি পরিবারে যেন এক কালবৈশাখী ঝড় নেমে এলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কখনো দুলাভাইয়ের সাথে কথা বলবো না। কিন্তু এটা বলা যতটা সহজ ছিল, করা ছিল তার চেয়েও অনেক কঠিন। কারণ দুলাভাইয়ের সাথে কথা বলাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আমি তার সাথে কথা না বলে থাকতে পারছিলাম না, আবার কথা বললেও পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের দুজনকে সবাই ভুল বুঝতে শুরু করল। আমার আর দুলাভাইয়ের সম্পর্ক নিয়ে পরিবারে যে ঝড় উঠেছিল তা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। আপু আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। বাসায় থাকলেও সে আমাকে এড়িয়ে চলত, যেন আমি তার সবচেয়ে বড় শত্রু। দুলাভাই কয়েকবার আমাদের বাসায় এসে আপুকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আপু তার সাথেও দেখা করেনি। আমাদের পুরো পরিবারে একটা থমথমে আর অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বাবা মাও বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলেন, কিন্তু তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কাকে বিশ্বাস করবেন। আমি সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে থাকতাম। আমার ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যে দুলাভাইকে আমি পিতার মতো শ্রদ্ধা করতাম, ভাইয়ের মতো ভালোবাসতাম, তার সাথেই আমার নাম জড়িয়ে এমন একটা বাজে গুজব রটেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। প্রতিটা মুহূর্তে আমার নিজেকে অপরাধী মনে হতো, যদিও আমি জানতাম আমি কোনো অন্যায় করিনি। অন্যদিকে দুলাভাইও মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি তার শালিকার প্রতি নির্ভেজাল স্নেহটুকু এমন একটা নোংরা রূপ নেবে। তিনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আমি ভয়ে তার ফোন ধরতাম না, মেসেজের উত্তর দিতাম না। কারণ আমি জানতাম আমাদের সামান্য যোগাযোগ এই আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ করবে। কিন্তু কথা না বলেও যে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। আমাদের এই দূরত্বের কারণে পরিবারের সবার সন্দেহ যেন আরও ঘনীভূত হচ্ছিল। তারা হয়তো ভাবছিল আমরা অপরাধ করেছি বলেই এখন ধরা পড়ার ভয়ে একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তাদের চোখে মুখে আমি অবিশ্বাস আর ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেতাম। এই পরিস্থিতিটা আমার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। আমি প্রতি রাতে আল্লাহর কাছে কান্না করতাম যেন তিনি এই কঠিন পরীক্ষা থেকে আমাদের উদ্ধার করেন। একদিন আমি শুনলাম আমার আপু এবং পরিবারের অন্য সদস্যরা মিলে একটা পরিকল্পনা করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে আর দুলাভাইকে হাতে নাতে ধরবে। তাদের ধারণা ছিল আমরা গোপনে ঠিকই একে অপরের সাথে যোগাযোগ করি এবং আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তাই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যেখানে আমরা আমাদের আসল রূপ প্রকাশ করতে বাধ্য হব। এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কোনো একটা বিশেষ অনুষ্ঠানের অজুহাত দেখিয়ে সবাই মিলে কিছুক্ষণের জন্য বাইরে যাবে। বাড়িতে শুধু আমি আর দুলাভাই থাকব, এমন একটা সুযোগ তারা তৈরি করবে। আর আমাদের অজান্তেই আমার বোন আমার শোবার ঘরে একটি ছোট্ট সিসি ক্যামেরা লাগিয়ে রাখবে, যাতে আমাদের সব কার্যকলাপ তারা রেকর্ড করতে পারে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আমাদের দুজনকে সমাজের সামনে অপরাধী হিসেবে প্রমাণ করা। আমি যখন এই পরিকল্পনার কথা আংশিকভাবে জানতে পারলাম, তখন আমার ভয় এবং কষ্ট দুটোই চরমে পৌঁছাল। আমি ভাবতে লাগলাম নিজের পরিবার কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। তারা একবারও আমার কথা বিশ্বাস করার চেষ্টা করল না। কিন্তু পরক্ষণেই আমি নিজেকে শক্ত করলাম। আমি জানতাম আমার এবং দুলাভাইয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই ষড়যন্ত্রের মুখোমুখি আমি হব। হয়তো এটাই হবে আমাদের নির্দোষ প্রমাণ করার শেষ সুযোগ। আমি মনে মনে আল্লাহর উপর ভরসা রাখলাম। আমি জানতাম সত্য কখনো চাপা থাকে না। আজ হোক বা কাল আমার পরিবারের সবাই তাদের ভুল বুঝতে পারবে।
তারা বুঝতে পারবে যে সম্পর্কটাকে তারা সন্দেহের চোখে দেখছে সেটা আসলে কতটা পবিত্র এবং শ্রদ্ধার। আমি সেই দিনের অপেক্ষা রইলাম, যেদিন সত্যের আলো সব মিথ্যা আর ভুল বোঝাবুঝির অন্ধকার দূর হয়ে যাবে। অবশেষে সেই দিনটি এলো। আমার বোন এবং পরিবারের সবাই মিলে এক আত্মীয়ের বাসায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আপু এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি এক ঘৃণ্য অপরাধী। তাদের পরিকল্পনা মতোই তারা দুলাভাইকে ফোন করে বলল যে বাসায় আমি একা আছি এবং আমার শরীর ভালো না, তাই তাকে একবার এসে আমাকে দেখে যেতে। আমি জানতাম এটা তাদের ফাঁদেরই একটা অংশ। আমার বুকটা ভয়ে কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দুলাভাই আমাদের বাসায় এলেন। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ। তিনি ভেতরে এসে আমার সামনে বসলেন। ঘরের ভেতর তখন পিনপতন নীরবতা। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা কেউ হয়তো পর্যবেক্ষণ করছে। কিন্তু কোথায়, কিভাবে, তা আমরা জানতাম না। এই অস্বস্তিকর নীরবতা ভেঙে আমি প্রথম কথা বললাম। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, দুলাভাই, আপনি কি বুঝতে পারছেন আমাদের সাথে কি হচ্ছে? পরিবারের সবাই আমাদের দুজনকে কি ভীষণ ভুল বুঝছে। আমি আর এই অপবাদ সহ্য করতে পারছি না। বলুন, আমরা কিভাবে প্রমাণ করব যে আমাদের মধ্যে কোনো অন্যায় সম্পর্ক নেই? আমার কথাগুলো শুনে দুলাভাইয়ের চোখ দুটো ছলছল করে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তার দৃষ্টি ছিল আমার দিকে, কিন্তু সেই দৃষ্টিতে কোনো কামনা বা ছিল না, ছিল গভীর মমতা আর কষ্ট। হঠাৎ করে তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় আমাকে প্রশ্ন করলেন, ফারজিয়া, তোমাদের বাসায় কি পবিত্র ধর্মগ্রন্থ আছে? তার এই অপ্রত্যাশিত প্রশ্নে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ দুলাভাই, আছে। তিনি বললেন, সেটা আমার সামনে নিয়ে এসো। আমি দ্বিধাগ্রস্ত পায়ে উঠে গিয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থটি এনে তার হাতে দিলাম। আমার বুকের ভেতর তখনও ঝড় বইছে, আমি বুঝতে পারছিলাম না তিনি কি করতে চলেছেন। দুলাভাই অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই পবিত্র গ্রন্থটি হাতে নিলেন এবং মাথায় ছুঁইয়ে বললেন, আমি এই পবিত্র গ্রন্থের কসম খেয়ে বলছি, ফারজিয়া, তোমার প্রতি আমার মনে বিন্দুমাত্র কোনো খারাপ উদ্দেশ্য কোনোদিন ছিল না, আজও নেই। তুমি আমার স্ত্রীর ছোট বোন, সেই হিসেবে আমারও ছোট বোন। কিন্তু সত্যি বলতে, আমি তোমাকে শুধু শালিকা বা ছোট বোন হিসেবে দেখিনি, আমি তোমাকে নিজের সন্তানের মতো দেখেছি। তার কথাগুলো শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, আমি জানি আমার কিছু আচরণ তোমার কাছে অদ্ভুত মনে হয়েছে। আমি তোমার সাথে মেসেঞ্জারে কথা বলতাম, তোমার ব্যক্তিগত খোঁজখবর নিতাম, তার কারণ ছিল একটাই। আমি চাইতাম না আমার এই সরল শালিকাটা কখনো কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলুক। আমি তোমাকে চোখে চোখে রাখতে চেয়েছিলাম, যেন কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে না পারে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার জন্মদিনে আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি বুঝো যে তোমার খেয়াল রাখার মতো একজন বড় ভাই আছে। আমি তোমার সাথে বন্ধুর মতো মিশেছি, যাতে তুমি তোমার সব সমস্যা নির্দ্বিধায় আমাকে বলতে পারো। এই সব কিছু আমি করেছিলাম আমার দায়িত্ববোধ থেকে, আমার বোনের সংসারের শান্তি রক্ষার জন্য। কিন্তু আজ দেখো, আমার সেই দায়িত্ববোধকেই সবাই ভুল বুঝল। আমার ভালোবাসাকে তারা নোংরা নাম দিল। এই কথাগুলো বলে দুলাভাই আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছিল। তিনি দ্রুত পায়ে আমার রুম থেকে এবং আমাদের বাসা থেকে বেরিয়ে গেলেন। আমি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার কানে শুধু তার বলা কথাগুলোই বাজছিল। আমি প্রথমবার বুঝতে পারলাম দুলাভাইয়ের উদ্দেশ্য কতটা মহৎ ছিল। আর আমরা সবাই তাকে কি ভীষণ ভুলটাই না বুঝেছি। দুলাভাই চলে যাওয়ার কিছুক্ষণ পরই আমার বোন এবং পরিবারের অন্য সদস্যরা বাসায় ফিরে এলো। তাদের চোখে মুখে ছিল এক ধরনের চাপা উত্তেজনা। তারা হয়তো ভেবেছিল এতক্ষণে তারা তাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছে। তারা কোনো কথা না বলে সোজা আমার ঘরে প্রবেশ করল এবং দ্রুত সেই গোপন সিসি ক্যামেরাটি খুঁজে বের করে টিভির সাথে সংযোগ দিল। আমি অপরাধীর মতো এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিলাম, ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। আমার বোন রিমোট হাতে নিয়ে প্লে বাটনে চাপ দিল। স্ক্রিনে ভেসে উঠল আমার রুমের দৃশ্য। ফুটেজে দেখা গেল দুলাভাই আমার রুমে প্রবেশ করছেন, আমাদের দুজনের অস্বস্তিকর নীরবতা, আমার কান্নাজড়িত প্রশ্ন এবং তারপর দুলাভাইয়ের সেই অপ্রত্যাশিত অনুরোধ। যখন দুলাভাই পবিত্র ধর্মগ্রন্থ হাতে নিয়ে কসম খেলেন এবং তার আসল উদ্দেশ্য ব্যাখ্যা করলেন, তখন ঘরের ভেতর যেন সময় থেমে গিয়েছিল। সবাই পিনপতন নীরবতায় সেই দৃশ্য দেখছিল। দুলাভাইয়ের প্রতিটি কথা, তার কণ্ঠের আকুতি, তার চোখের পানি, সবকিছুই ক্যামেরায় স্পষ্ট রেকর্ড হয়েছিল।
তিনি যখন বলছিলেন যে তিনি আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখতে চেয়েছিলেন যাতে কোনো বিপদ আমাকে ছুঁতে না পারে, তখন আমার বোনের হাত থেকে রিমোটটি খসে পড়ে গেল। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করল। আমার বাবা মায়ের মুখেও ছিল রাজ্যের বিস্ময় আর অনুশোচনার ছাপ। সিসিটিভির ফুটেজ তাদের সব ধারণা, সব সন্দেহকে এক মুহূর্তে চুরমার করে দিল। তারা যা প্রমাণ করতে চেয়েছিল তার ঠিক উল্টোটা প্রমাণিত হল। তারা ভেবেছিল এই সুযোগে আমরা দুজন কোনো খারাপ কাজে লিপ্ত হব, কিন্তু এই ফুটেজ প্রমাণ করে দিল আমাদের সম্পর্কটা কতটা পবিত্র এবং শ্রদ্ধার ছিল। তারা বুঝতে পারল দুলাভাই এতদিন আমার সাথে যা কিছু করেছিলেন তা কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়, বরং একজন অভিভাবকের নিখাদ দায়িত্ববোধ থেকে করেছিলেন। ফুটেজ দেখা শেষ হলে আমার বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ফারজিয়া, আমাকে মাফ করে দিস বোন। আমি তোকে ভুল বুঝেছি, আমি আমার স্বামীর মতো একজন ভালো মানুষকেও ভুল বুঝেছি। আমি রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি তোর সবচেয়ে বড় অপরাধী। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আমার নিজের চোখ দিয়েও তখন পানি পড়ছিল, তবে তা ছিল কষ্টের নয়, মুক্তির। আমার বাবা মাও এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারা দুলাভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। বাবা সাথে সাথেই দুলাভাইকে ফোন করলেন এবং আমাদের বাসায় আসতে বললেন। দুলাভাই কিছুক্ষণ পর যখন এলেন তখন আমার পুরো পরিবার তার কাছে হাত জোট করে ক্ষমা চাইল। দুলাভাই সবাইকে ক্ষমা করে দিয়ে বললেন, আপনারা আমার গুরুজন, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করবেন না। হয়তো আমার বোঝানোর পদ্ধতিতে ভুল ছিল। অবশেষে আমাদের পরিবারের উপর থেকে কালো মেঘের ছায়া সরে গেল। আমার এবং দুলাভাইদের প্রতি সবার যে ভুল ধারণা ছিল তা ভেঙে গেল। আমার আপুর সংসারে পুনরায় শান্তি ফিরে এলো। আমরা সবাই বুঝতে পারলাম একজন মানুষের বাহ্যিক আচরণ দেখে সবসময় তার ভেতরের উদ্দেশ্য বিচার করাটা কত বড় ভুল হতে পারে। সেই দিন থেকে দুলাভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গিয়েছিল। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, সন্দেহ আর ভুল বোঝাবুঝি একটা সুন্দর সম্পর্ককে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। কোনো বিষয়ে পুরোপুরি না জেনে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কাউকে বিচার করাটা সবচেয়ে বড় অন্যায়। প্রতিটি সম্পর্কের পেছনেই থাকে বিশ্বাস আর শ্রদ্ধার এক অদৃশ্য সুতো। সেই সুতো ছিঁড়ে গেলে সম্পর্কটাও আর আগের মতো থাকে না। তাই যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধরে সত্যটা জানার চেষ্টা করা উচিত। কারণ অনেক সময় যা চোখে দেখা যায় তার পেছনের বাস্তবতা হয় সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি পবিত্র। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।